সালটা ১৯৭৯। ইরানে ইসলামিক রেভলিউশনের বছর। ইসলামিক রেভলিউশনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে প্রথমবার হঠাৎ করে তেলের ক্রাইসিস শুরু করল। ইরানিয়ান রেজিম ফল করার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে তেলের সাপ্লাইয়ের সংকোচন হলো প্রায় 4% আশেপাশে। এর ফলস্বরূপ যে তেলের দাম ছিল $20, সেই তেলের দাম বেড়ে হয়ে দাঁড়ালো $40। এরপরে আবার হয়েছে গালফ যুদ্ধের সময়, মানে মূলত উপসাগরীয় যে যুদ্ধ 92-93 সালে যে যুদ্ধটা হয়েছিল, মূলত ইরাক, ইরান, কুয়েত এই সময়ের ক্ষেত্রেও তেলের দাম বেশ খানিকটা বেড়েছিল। সব থেকে বেশিবার বেড়েছিল 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়। একদিকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অন্যদিকে চীনের তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিকে পৌঁছে গেছিল। এই সমস্ত কন্ডিশনে তেলের দাম প্রায় $150 ছাড়িয়েছে। এছাড়া খুব সম্প্রতি আপনি যদি দেখেন তাহলে দেখবেন রাশিয়া এবং ইউক্রেন ওয়ার যখন প্রথম দিকে শুরু হয়, মানে 2022 সালের প্রথম দিকে, তখনও কিন্তু তেলের দাম প্রায় $140 ছুঁয়েছে। এবার চলে আসুন 2026 সালে। 2026 সালে ইউএসএ এবং ইসরায়েলের সঙ্গে নিউক্লিয়ার ডিল ফাইনালাইজ না হওয়াতে 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত একটা সামরিক হামলা শুরু হয়েছে। এই মুহূর্তে যখন আমি আপনাদের সঙ্গে কথাটা বলছি, তখন ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উনি নিহত হয়েছেন। এবার প্রশ্ন, এই সমস্ত কিছুর ফলস্বরূপ তেলের দাম কি হতে চলেছে? আর শুধুমাত্র সেটা নয়, আমাদের মানে মধ্যবিত্ত যে ভারতীয় বা আম ভারতীয়ের ওপরে এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ ইরানে হামলা, সেই হামলার ফল আমাদের আম ভারতীয়ের ওপরে কি হতে চলেছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে, কিন্তু কয়েকটা জিনিস আমরা এখান থেকে বসে গেস করতে পারি। প্রথমেই একটা জিনিস আমরা দেখে নেব যে সারা বিশ্বজুড়ে কান্ট্রি ওয়াইজ অয়েলের, মানে ক্রুড অয়েলের প্রডিউসার কারা, এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখে নেব যে সারা বিশ্বজুড়ে ক্রুড অয়েলের সব থেকে বেশি কনজিউমার কার। দেখবেন এই যদি লিস্ট আপনি করেন, দেখবেন ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই দুটো লিস্টেই টপ করেছে। 2008 সালে সারা বিশ্বে যখন তেলের দাম পিকে ছিল, মানে প্রায় $150 আশেপাশে, তখন যে পয়সাটা বা যে টাকাটা ওই সময়কার কোম্পানিগুলো, পার্টিকুলারলি আমেরিকান কোম্পানিগুলো লাভ করতে পেরেছিল বা প্রফিট করতে পেরেছিল, সেই প্রফিটটা দিয়ে তারা হাইড্রোফ্যাক বলে একটা টেকনোলজি ইনভেন্ট করেছিল। সেই টেকনোলজিরই ফল যেটা, সেই ফলের যে আপনি যদি বলতে পারেন যে শুভ ফল যেটা বা ভালো ফল যেটা, সেই ভালো ফলটা পাচ্ছে হচ্ছে আজকের ইউএসএ। এই শেল অয়েল বা হাইড্রোফ্র্যাকের মাধ্যমে যে শেল অয়েল প্রডিউস করা যায়, এই শেল অয়েল প্রোডাকশনের জোরে সারা বিশ্বের 22% হচ্ছে ইউএসএরা নিজেরাই প্রডিউস করে। তারা কনজিউম করে হচ্ছে 19%। যদিও তারা এই লিস্টের টপে, কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস বোঝার আছে যে ইউএস এর কাছে নিজেদেরই উদ্বৃত্ত তেল হচ্ছে 3%। নেক্সট কনজিউমার কারা? নেক্সট কনজিউমার হচ্ছে চায়না এবং ইন্ডিয়া। এরা দুজন মিলে, মানে চীন এবং ইন্ডিয়া বলি, মূলত চীন অ্যারাউন্ড 15% এবং ইন্ডিয়া অ্যারাউন্ড 5%। তার মানে এরা দুজন মিলে সারা বিশ্বের অয়েল কনজাম্পশনে মোটামুটি 20% তারা কনজিউম করে। কিন্তু এই দুটো দেশ মিলে সারা বিশ্বের অয়েল প্রোডাকশনের উৎপাদন করে কত পার্সেন্ট? অনলি 5.5 to 6%। এরপরে বাকি যে সমস্ত দেশগুলো আছে, যেমন ধরুন ব্রাজিল, জার্মানি, জাপান, এই সমস্ত দেশগুলো আসে। তার মানে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, ব্রাজিল, চায়না এবং ইন্ডিয়া, আপনি ব্রাজিল ছেড়ে দিন, চায়না এবং ইন্ডিয়া, এরা টোটাল প্রোডাকশন করে হচ্ছে সারা বিশ্বের 5%, কিন্তু এরা সারা বিশ্বের অ্যারাউন্ড 20% কনজিউম করে। সো অ্যারাউন্ড 15% তাকে ইম্পোর্ট করতে হয়। আর ইম্পোর্টের সব থেকে সহজ এবং স্বাভাবিক গন্তব্য হচ্ছে মিডল ইস্ট। তার মানে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই যুদ্ধের মূল পেইন নিতে হবে এশিয়া মহাদেশকে। এবার আসি তেলের দাম ঠিক কতটা বাড়তে পারে। যদি স্ট্রেইট অফ হরমুজে ওয়ারের আঁচ লাগে, তবে দাম মোটামুটি $110 থেকে $120 আশেপাশে গিয়ে পৌঁছাবে। আর ইন কেস যদি সৌদি আরবিয়া এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে পড়ে,
তাহলে তেলের দাম মোটামুটি ইকোনমিস্টরা যারা আছেন তারা প্রেডিক্ট করছেন $160 থেকে $200 মধ্যে। আমাদের দেশ মোটামুটি ৩ মাসের মতো তেল ক্রুড অয়েলের একটা রিজার্ভ রাখে। তার মানে এই যুদ্ধ যেটা এই মুহূর্তে উপসাগরীয় যুদ্ধ চলছে, সেই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের দেশে জিনিসপত্রের দামের উপরে আঁচ মোটামুটি মাসখানেক পরের থেকে আমরা পেতে শুরু করব। তার একটা অন্যতম কারণ কি বলুন তো? তার অন্যতম কারণ হচ্ছে আমরা এই উপসাগর থেকে মানে মূলত স্ট্রেইট অফ হরমুজ দিয়ে আমাদের যে টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট সেই এনার্জি রিকোয়ারমেন্ট অ্যারাউন্ড 60% মানে আপনি সেটা যদি ক্রুড অয়েল বলেন বা এলএনজি বলেন বা এলপিজি বলেন যে সোর্সেই বলেন, আমাদের যে ক্রুড অয়েলের যে এনার্জি কস্ট সেই এনার্জি কস্ট টোটাল কনজাম্পশন এর অ্যারাউন্ড প্রায় আপনার 50 to 55% আমরা পোর্ট করি সেটা হচ্ছে মিডল ইস্ট থেকে। এবার সেখানে যদি প্রাইসের পরিমাণ ডাবল হয় মানে এনার্জি প্রাইসের পরিমাণ ডাবল হয় তাহলে অটোমেটিক্যালি আমাদের বাকি যে সমস্ত আলাদা সেক্টর আছে যেমন ধরুন এফএমসিজি যেগুলো এনার্জি ডিপেন্ডেন্ট সেক্টর বা আপনি বলতে পারেন আমাদের ডে বাই ডে লাইফে এভরিথিং এর উপরে একটা কিন্তু এফেক্ট আসতে চলেছে। তার মানে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইন্ডিয়ান ইকোনমির জন্য কঠিন সময় আসছে। পুরো ওয়ারের পেইনটা যেহেতু এশিয়াকে নিতে হচ্ছে আর যদি চায়না এবং রাশিয়া এই কনফ্লিক্টে জড়িয়ে করে তবে আমাদের ইকোনমির জন্য সেই জিনিসটা হবে ভীষণ তার কারণ হচ্ছে আমরা মূলত এনার্জি সেক্টরের জন্য একদমই সেলফ রিলায়েন্ট নই। আমরা যদিও বেশ খানিকটা মানে আপনি যদি ২০১০ সালের পরের থেকে বা ২০১৪ সালের পরের থেকে দেখুন তাহলে আমরা দেখবেন রিনিউয়েবল এনার্জি গুলোতে বেশ ভালো পরিমাণে ইনভেস্ট করলেও আমাদের মূলত এনার্জি রেজিলিয়েন্ট যেটা আছে সেটা প্রায় মানে অধিকাংশ ক্ষেত্রেই প্রায় ৯০% ক্ষেত্রে আমরা এখনো ফসিল ফুয়েলের উপর নির্ভরশীল। তাই এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হতে শুরু করে তাহলে ভারতীয়কে বলবো রসদ জমান কারণ জিনিসপত্রের দাম বাড়তে চলেছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন যে এই যুদ্ধ যেন খুব দ্রুত থেমে যায়। আর যদি না থামে তাহলে অবশ্যই রসদ জমান। এই যুদ্ধের আঁচ আপনার হেসেলে পড়তে চলেছে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।